নোয়াখালীতে গৃহবধূ নির্যাতনে 10 অভিযুক্তকে গ্রেফতার করল আইন শৃঙ্খলা বাহিনী। এক যুগ আগে হাইকোর্টের নির্দেশনায় এখনো হয়নি যৌন হয়রানি প্রতিরোধ কমিটি। এখনো অশান্ত রোহিঙ্গা ক্যাম্প, আতঙ্কে ঘর ছাড়া অনেকে। আধিপত্য বিস্তারকে ঘিরে আবারও বড় সংঘাতের শঙ্কা। বাপেক্সকে রেখে দ্বিগুণের বেশি খরচে গ্যাস কূপ খননের কাজ পাচ্ছে বিদেশি কোম্পানি গ্যাসপ্রম। গচ্চা 300 কোটি টাকা। যৌক্তিকতা নিয়েই প্রশ্ন বিশেষজ্ঞদের। এবং যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট বিতর্কে করোনা যুদ্ধ, মার্কিন প্রশাসনের ইতিহাসের সবচেয়ে বড় ব্যর্থতা বললেন হ্যারিস। সব সময় সত্যি বলেছেন ট্রাম্প, দাবি পেন্সের। সময় সংবাদের সঙ্গে আছি আমি জুবায়ের ফয়সাল। নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূ নির্যাতনের ঘটনায় আরও একজনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এ বিষয়ে বিস্তারিত জানাতে নোয়াখালী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আতিয়ার সজল। যোগ দিচ্ছি তার সঙ্গে। সজল, আরও এক আসামিকে গ্রেফতার করা হয়েছে আমরা শুনেছি, সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? গ্রেফতার করে গতকাল থানায় দিয়েছে বলে আমাদেরকে জেলা পুলিশ নিশ্চিত করেছেন। এবং আপনাকে যদি বলে রাখি, যাকে আটক করা হয়েছে সেই গোয়েন্দা পুলিশ যাকে আটক করেছে তার যদি এজাহারের নাম নাই, তবে র্যাব যাকে আটক করেছে কালাম, তার নাম কিন্তু এজাহার 3 নম্বর আসামি। এই ঘটনায় এখন পর্যন্ত 10 জন আটক হয়েছে। এছাড়াও আপনাকে যদি জানি, আমরা রয়েছি চরজব্বর থানায়, যেখানে দেখতে পাচ্ছেন গতকাল যে নৃশংস ঘটনার জন্ম হয়েছে। এখানকার এক গৃহবধূকে তার খণ্ড বিখণ্ড লাশ উদ্ধার করেছে। তাকে ধারণা করছে যে তার স্বজনরা বা প্রশাসন যে 4 খণ্ড করা হয়েছে, তার 2টি অংশ পেয়েছেন, বাকি 2টি অংশের এখনো সন্ধান পায়নি। এবং আমরা কথা বলেছিলাম এই সার্কেলের এএসপি গোলাম ফারুকের সাথে। তিনি যে 4 খণ্ড করা হয়েছে তার 2টি অংশ পেয়েছেন, বাকি 2টি অংশের এখনো সন্ধান পায়নি। তবে আমরা কথা বলেছিলাম এই সার্কেলের এএসপি গোলাম ফারুকের সাথে। তিনি এখন এই থানায় অবস্থান করছেন এবং ঘটনা খতিয়ে দেখছেন। তিনি যেটা জানিয়েছেন যে গতকাল যে নোয়াখালীর সুবর্ণচরের বুধবার বিকেলে 5টার দিকে উপজেলার চরজব্বর ইউনিয়নের 1 নং ওয়ার্ডের জাহাজমারা গ্রামের মৃত আব্দুল বারেকের স্ত্রী নূরজাহান বেগম তার খণ্ড বিখণ্ড লাশ পাওয়া গিয়েছে। তার লাশের যে অংশটা এখনও পাওয়া যায়নি তা হচ্ছে বুক আর পায়ের অংশ এখনও মেলেনি, মাথা ও কোমরের অংশ গতকাল পাওয়া গিয়েছিল। এবং এই হত্যাকাণ্ড কেন ঘটেছে, এই নৃশংসতা কেন, এর পিছনে অন্য কোনো কারণ আছে কিনা সে বিষয়টি খতিয়ে দেখতে তারা কাজ করে যাচ্ছেন। এখন পর্যন্ত এই ঘটনার কোনো ক্লু তারা উদ্ঘাটন করতে পারেনি এবং এই ঘটনায় কেউ আটকও করা হয়নি। এবং তারা বলছেন যে একাধিক টিম কাজ করছে মাঠে। এই ঘটনা আসলে কেন, এই নৃশংসতা আসলে কেন, সে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য তারা যাবেন। আর আপনাকে একটি তথ্য জানিয়ে রাখি, চরজব্বর থানায় হয়তো কিছুক্ষণ পরেই নোয়াখালীর যে পুলিশ সুপার রয়েছেন মোহাম্মদ আলমগীর হোসেন, তার নেতৃত্বে একটি দল ঘটনাস্থল পরিদর্শন করবেন এবং কী কারণে হত্যাকাণ্ড এবং তা দেখার জন্য সরজমিনে উনি আসবেন বলে আমাদেরকে নিশ্চিত করেছেন এখানকার পুলিশ। এই ছিল এখানকার সবশেষ অবস্থা। জুবায়ের। কক্সবাজারের রুখিয়ার কুতুপালং ক্যাম্পে এখনও থমথমে অবস্থা বিরাজ করছে। আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান থাকলেও অনেক রোহিঙ্গা ভয়ে ক্যাম্পের ঘর ছেড়ে ক্যাম্প ইনচার্জের কার্যালয়ে আশ্রয় নিয়েছেন। নিরীহ রোহিঙ্গারা বলছেন নিরাপত্তাহীনতার কারণে তারা ঘর ছাড়তে বাধ্য হয়েছেন। আর ক্যাম্পের পরিস্থিতি শান্ত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্প প্রবেশদ্বারেই ব্যাপক আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান। আর এই অবস্থানের মাঝে রোহিঙ্গারা ঘর ছেড়ে কাপড় চোপড়, বস্তা, আসবাবপত্র ও আহতদের নিয়ে ছুটছেন ক্যাম্প ইনচার্জের কার্যালয়ে। অনেকের ক্যাম্প ইনচার্জের কার্যালয়ে আশ্রয় হলেও অনেকেই আশ্রয় না পেয়ে অবস্থান করছেন কার্যালয়ের সামনে। নিরাপত্তাহীনতায় ঘর ছাড়তে বাধ্য হয়েছেন বলে জানান তারা। বাচ্চা দোকানে গেছিল নাস্তা নেওয়ার জন্য, ওরা আমাদেরকে হামলা করছিল। কাঁচা সামান না রাখে বেগিন হাড়ি ফেলাই আর ছোট ছোট ফুয়াইলে তাকিম হড়ে যাইম হড়ে আর নিরাপত্তা চাই। আর যে 30 বছর যে রিফিউজি আর 30 বছর যে রিফিউজি মাদের রেস্টার রিফিউজি মাদের কোনো গুন্ডুগুল নাই। এদিকে সার্বিক পরিস্থিতি জানতে বুধবার বিকেলে সরজমিনে পরিদর্শন করেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি। পরিদর্শন শেষে জানান ক্যাম্পের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। এখন যে অবস্থা আছে আমরা বলবো যে মোটামুটি শান্তি শৃঙ্খলাপূর্ণ অবস্থায় আছে। তবে আমরা আরও কাজ করব, সেই লক্ষ্য আমরা নির্ধারণ করেছি, সবার সঙ্গে আলোচনা করছি। আর জেলা প্রশাসক জানালেন রোহিঙ্গা ক্যাম্পে সাম্প্রতিক সময়ের ঘটনা কঠোর হস্তে দমনে কাজ শুরু হয়েছে। সাম্প্রতিক সময়ে যে ধরনের ঘটনাগুলো আমরা দেখতে পাচ্ছি, এটা কঠোর হস্তেই দমন করার সময় এসছে। আমরা সেই লক্ষ্যেই কাজ করছি।
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রোহিঙ্গাদের দু গ্রুপের সংঘর্ষে মারা যায় 7 জন। এই ঘটনায় 4টি মামলাসহ 12 জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। দক্ষিণ এশিয়ায় চীনের প্রভাব কমাতে মিয়ানমারকে কাছে টানছে ভারত। দেশটিতে বড় ধরনের বিনিয়োগ করবে নরেন্দ্র মোদী প্রশাসন। রাখাইনে একটি গভীর সমুদ্র বন্দর করছে বেইজিং, যাকে টেক্কা দিতে আগামী বছরই ভারতীয় অর্থায়নে শুরু হচ্ছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ রাখাইনের সিত্তি বন্দর প্রকল্পের কাজ। বিশ্লেষকরা মনে করছেন, চীন ভারত দ্বন্দ্বে মাঝখান থেকে মিয়ানমার তার অবস্থান আরও পোক্ত করে নিচ্ছে। রোহিঙ্গা গণহত্যার দায়ে অভিযুক্ত মিয়ানমার নানাভাবে টালবাহানা করে আটকে রেখেছে প্রত্যাবাসন। এমনকি নভেম্বরের নির্বাচনেও ভোট দেওয়ার সুযোগ নেই রাখাইনে থাকা অবশিষ্ট রোহিঙ্গাদের। ইউরোপীয় ইউনিয়নের এ নিয়ে সমালোচনার মধ্যেই মিয়ানমার সফর করেছে ভারতীয় প্রতিনিধি দল। সফরে চূড়ান্ত হয়েছে নেইপিদোতে নয়াদিল্লির আরও বড় ধরনের বিনিয়োগের বিষয়টি। রাখাইনে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সিত্তি বন্দর প্রকল্পের কাজ এগিয়ে নিতে সম্মত হয়েছে মিয়ানমার ও ভারত। প্রকল্পটির আনুমানিক ব্যয় প্রায় 48 কোটি মার্কিন ডলার। দিল্লির কৌশলগত লক্ষ্য সিত্তি বন্দর ঘিরে একটি বিশেষ অর্থনৈতিক এলাকা নির্মাণ। ইরাবতীর প্রতিবেদনে বলা হয়, আগামী বছরের শুরুতেই যৌথ বন্দর নির্মাণের কাজ শুরু হবে। এর মাধ্যমে ভারত বঙ্গোপসাগর ও মিয়ানমারের অভ্যন্তরে চীনা প্রভাব মোকাবিলার চেষ্টা চালাবে বলে প্রতিবেদনটিতে উঠে এসেছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে পশ্চিমবঙ্গ থেকে সিত্তির ভ্রমণ দূরত্ব কমে যাবে প্রায় 1328 কিলোমিটার। কলকাতার সঙ্গে ভারতের 7 সিস্টার্সের রাজ্যগুলোর সঙ্গেও যোগাযোগ সহজ হবে। এছাড়া মিয়ানমারের সঙ্গে ভারতের পূর্বাঞ্চলের রাজ্যগুলোর যোগাযোগ আরও বাড়াতে চায় মোদী প্রশাসন। দিল্লির সহায়তায় মহাসড়ক সহ বেশ কয়েকটি অবকাঠামো প্রকল্পের অগ্রগতি নিয়েও দুই দেশের আলোচনা হয়েছে। $6 বিলিয়ন খরচ করে নেইপিদোকে তেল শোধনাগার তৈরি করে দিচ্ছে নয়াদিল্লি। ভারতের সেনাপ্রধান এম নারাভানে ও পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন সিংলার নেতৃত্বে একটি প্রতিনিধি দল রোববার ও সোমবার মিয়ানমার সফর করে। সফরে ভারতীয় কর্মকর্তারা স্টেট কাউন্সিলর অং সান সুচি, সেনাপ্রধান সহ শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন। সৈয়দ ইফতেখার, সময় সংবাদ। করোনায় আটকে পড়া বাংলাদেশি শ্রমিকদের ভিসার মেয়াদ 30 অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে সৌদি সরকার। পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন এ খবর দিয়েছেন। সৌদি আরবে ফ্লাইট চালুর পরেও ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় শ্রমিকরা উদ্বিগ্ন ছিলেন। সৌদি সরকারের এমন সিদ্ধান্তের ফলে স্বস্তি প্রকাশ করেছেন তারা। এদিকে অগ্রাধিকার ভিত্তিতে গতকালও টিকিট বিক্রি হয়েছে। গতকাল ভোর থেকেই রাজধানীর কারওয়ান বাজারে সৌদি এয়ারলাইন্সের সামনে ভিড় করতে থাকেন টিকিট প্রত্যাশীরা। এছাড়া টোকেন ও টিকিট পেতে রাজধানীর মতিঝিলে বিমান কার্যালয়েও ভিড় করেন সৌদি প্রবাসীরা। দ্বিগুণের বেশি খরচে বাপেক্সিরই আবিষ্কৃত গ্যাস ক্ষেত্রের কূপ খননের ভার তুলে দেওয়া হচ্ছে দেশি কোম্পানি গ্যাসপ্রমের হাতে। 3 কূপ খুঁড়তে গ্যাসপ্রমকে দিতে হবে প্রায় 300 কোটি টাকা বেশি। চূড়ান্ত অনুমোদনের জন্য প্রস্তাবটি এখন সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে ওঠার অপেক্ষায়। জ্বালানি প্রতিমন্ত্রী বলছেন, এটা বাপেক্স বোর্ডেরই সিদ্ধান্ত, কিন্তু বিশেষজ্ঞরা মনে করেন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হচ্ছে বাপেক্সের ওপর। ফারুক ভুঁইয়া রবিনের রিপোর্ট। দ্বীপ জেলা ভোলায় 1995 সালে প্রথম গ্যাস ক্ষেত্র আবিষ্কার করে রাষ্ট্রায়ত্ত তেল গ্যাস অনুসন্ধান কোম্পানি বাপেক্স, যেখান থেকে 2009 সালে শুরু হয় গ্যাস উত্তোলন। তবে বাপেক্সের আবিষ্কার এই গ্যাস ক্ষেত্র এলাকায় 2টি অনুসন্ধান কূপ ও একটি উন্নয়ন কূপ খননের কাজ পেতে যাচ্ছে রাশিয়ান কোম্পানি গ্যাসপ্রম। বিদ্যুৎ ও জ্বালানি বিশেষ আইনের আওতায় বিনা দরপত্রে গ্যাসপ্রমকে এই কাজ দেওয়ার সব প্রক্রিয়া প্রায় চূড়ান্ত। শিগগিরই প্রস্তাব উঠতে যাচ্ছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে। প্রস্তাবে প্রতি কূপ খননের জন্য ধরা হয়েছে $21 মিলিয়ন বেশি, যা টাকার অঙ্কে প্রায় 180 কোটি, যেখানে প্রতি কূপের জন্য বাপেক্সের পেছনে ব্যয় হতো 80 থেকে 90 কোটি টাকা। ফলে 3 কূপ খননে বিদেশি কোম্পানির পেছনে রাষ্ট্রকে গুনতে হচ্ছে প্রায় 300 কোটি টাকা বেশি। ভোলায় তো কাজ করতে বাপেক্স কি ফেল করেছে? ভোলায় কাজ করে তো বাপেক্স ফেল করেনি। আর যদি ওরকম দরকারই পড়ে তাহলে প্রপার টেন্ডারিং করে ওয়াই গ্যাসপ্রম, ওয়াই নট XYZ কোম্পানিজ। এটার সাথে আমরা তখন কেবলমাত্র নাইকোর ঘটনাটা বা নাইকোর চুক্তিটাকে তুলনা করা যায়, যে নিজস্ব গ্যাস ক্ষেত্র আমরা নিজস্ব কোম্পানি দিয়ে, জাতীয় কোম্পানি দিয়ে উত্তোলন না করে আমরা বিদেশি কোম্পানিকে দিলাম। তবে বেশি অর্থ ব্যয়ে বিদেশি কোম্পানির মাধ্যমে কূপ খননের সিদ্ধান্তের ভার বাপেক্সের উপর চাপালেন জ্বালানি প্রতিমন্ত্রী। এটা
তার মন্ত্রণালয়ের সিদ্ধান্তের ব্যাপার না, এটা বাপেক্সের বোর্ডের সিদ্ধান্ত নিয়েছে। বাপেক্স যদি নিজে মনে করেন কোন কোন ফিল্ডে কাজ করবেন, তারা সেই সব জায়গায় কাজ করছেন। যদিও পদাধিকার বলে জ্বালানি সচিব বাপেক্সের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান থাকায় প্রতিষ্ঠানটি নিজস্ব সিদ্ধান্ত গ্রহণে কতটা স্বাধীন তা নিয়ে রয়েছে প্রশ্ন। যেখানে মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা এই বোর্ডকে পরিচালনা করেন, সুতরাং বাপেক্স বোর্ডে যে সিদ্ধান্তগুলো হয় সেগুলা মন্ত্রণালয়ের সিদ্ধান্তকেই বোর্ডের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয় এবং এভাবেই কাজ চলছে। বর্তমানে ভোলা থেকে দৈনিক 5 কোটি ঘনফুট গ্যাস উত্তোলনের সক্ষমতা থাকলেও জাতীয় সঞ্চালন লাইনের সঙ্গে যুক্ত নয় দ্বীপ জেলাটি। এই অবস্থার মধ্যেও কেন চড়া মূল্যে কূপ খনন তা নিয়েও প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 20টি আবাসিক হলের অর্ধেকই ঝুঁকিপূর্ণ, অথচ করোনার দীর্ঘ ছুটিতেও তা সংস্কারে কোনো পদক্ষেপ নেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন। নতুন প্রকল্প হাতে নিয়ে গণপূর্ত অধিদপ্তর বলছে ভেঙে ফেলতে হবে প্রায় শতবর্ষী সব স্থাপনা। উপাচার্যের দাবি, ঐতিহ্য সংরক্ষণ করে এই মাস্টার প্ল্যান বাস্তবায়ন করা হবে। তবে শিক্ষার্থীরা চান চলমান সংকটের দ্রুত সমাধান। দেখুন আমার তৈরি করা একটি রিপোর্ট। প্রাচ্যের অক্সফোর্ড, ঢাকা বিশ্ববিদ্যালয় শুনতে খুব ভালো লাগলেও শিক্ষার্থীদের মানসম্মত আবাসন আর শিক্ষার গুণগত মান নিয়ে প্রায় প্রশ্নের মুখে পড়ে শিক্ষা প্রতিষ্ঠানটি। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের অর্ধেকই তৈরি হয়েছে স্বাধীনতার আগে। পুরানো ভবনগুলোর লোনা ধরা দেয়ালে দেখা দিয়েছে ফাটল, ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা। কিন্তু করোনার কারণে ক্যাম্পাস বন্ধ থাকার সুযোগেও এসব সংস্কারে বড় কোনো পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ। দালানের যে অবস্থা সেটাও বেশ ঝুঁকিপূর্ণ এবং ছাত্রীরা খুব একসাথে দেখা যায় গাদাগাদি করে থাকতে হয়। অন্যান্য দিকের থেকে আবাসন সংকটটার দিকে আগে খেয়াল করা উচিত। 2-1টি নতুন হল ছাড়া আর বাকি অধিকাংশ হলই হচ্ছে এখন ঝুঁকিপূর্ণ হল। এগুলোর জন্য সহসায় একটা ব্যবস্থা গ্রহণ না করলে জগন্নাথ হলের দুর্ঘটনার মতো, অক্টোবর বিল্ডিংয়ের মতো যে কোনো সময় আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে। সংকট সমাধানে এবার নতুন হল ও আবাসিক ভবন নির্মাণ, লাইব্রেরি সম্প্রসারণ, জলাধার নির্মাণ, সাইকেল লেন, ক্যাম্পাসের সবুজায়ন ও সৌন্দর্য বর্ধন সহ পূর্ণাঙ্গ মাস্টার প্ল্যান হাতে নিয়েছে বিশ্ববিদ্যালয়। পুরাতন ভবনগুলোকে সংস্কার করা, সেই একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এটি প্রকল্প প্রণীত হয়েছে, এটি মাস্টার প্ল্যানের অন্তর্ভুক্ত। যে হলগুলোর এখন ধারণ ক্ষমতা আছে 500, সেগুলোকে 1000-এ উপনীত করতে হবে। গ্রিন স্পেস বাড়াতে হবে, ভার্টিক্যাল এক্সটেনশন ঘটবে। যদিও গণপূর্ত অধিদপ্তর মনে করে বেশি পুরানো হওয়ায় প্রকল্প বাস্তবায়নে ভেঙে ফেলতে হবে বেশ কিছু ভবন। একটা বিল্ডিং কিন্তু লাইফ টাইম আছে, আমরা 60 থেকে 70 বছর এগুলো অতিক্রান্ত হয়ে গেছে। কোন কোন বিল্ডিং আমাদের যে লাইফ টাইম শেষে এগুলোকে আমরা শুধু সেইগুলো আমরা ভেঙে ফেলবো, আর অন্য যেগুলো আছে যেগুলোকে ভাঙার প্রয়োজন নেই সেগুলোকে আমরা রেনোভেট করব। নতুন দুটি হল কবি সুফিয়া কামাল ও বিজয় 71 নির্মাণ করা হলেও এখনো দূর হয়নি বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট। অবকাঠামো দুর্দশায় বেহাল অবস্থা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র টিএসসিরও। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা ও জাহাজ চলাচলের সুবিধার্থে কর্ণফুলী নদীর কালুরঘাট হতে যাওয়া রেল ও সড়ক সেতুটি প্রথম ও দ্বিতীয় শ্রেণী করার দাবি জানিয়েছে বিআইডব্লিউটি এর সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা। নৌ বা সমুদ্র বন্দরের নিকটবর্তী নদীতে সেতু নির্মাণে পানির স্তর থেকে সর্বনিম্ন উচ্চতা হতে হবে 40 থেকে 60 ফুট, না হলে ব্যাহত হবে জাহাজ চলাচল। তবে সমন্বয় করে সেতু নির্মাণের আশ্বাস দেন রেলমন্ত্রী। নূর জামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। চট্টগ্রাম বন্দরের আশেপাশে নোঙ্গর করে রাখা হয় পণ্য খালাসে নিয়োজিত শত শত লাইটারেজ জাহাজ। কিন্তু ঘূর্ণিঝড় কিংবা জলোচ্ছ্বাসের সতর্কতা জারি হলে বন্দরের নিরাপত্তায় জাহাজগুলোকে কর্ণফুলী নদীর উজানে কালুরঘাটের দিকে নিয়ে রাখা হয়। সম্প্রতি কালুরঘাটে রেলকাম সড়ক সেতু নির্মাণের ঘোষণার পর জাহাজ চলাচলের সুবিধার্থে সেতুর উচ্চতা বাড়ানোর দাবি উঠেছে বিআইডব্লিউটিএ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার পক্ষ থেকে। আমার এখানে যথেষ্ট নাব্যতা আছে, শুধু ব্রিজের ক্লিয়ারেন্সের জন্য আমার জাহাজগুলো এখান থেকে উপরের দিকে যেতে পারে না। গত আমফানের সময় এখানে শত শত জাহাজ ভিড় করছে, কিন্তু এই ব্রিজের জন্য জাহাজগুলো আর উপরে যেতে পারে নাই। আমাদের দাবি এই জাহাজকে যেহেতু নদীর নাব্যতা আছে, ব্রিজের হাইটকে বাইর করে উচ্চতা আরো তৈরি করে 60 ফিট করে এটাকে প্রথম শ্রেণী ব্রিজে উন্নত করা হোক। নৌ বা সমুদ্র বন্দরের নিকটবর্তী নদীর সেতুগুলো হতে হয় প্রথম বা দ্বিতীয় শ্রেণীর, না হলে ব্যাহত হবে জাহাজ চলাচল। আমাদেরকে জাহাজ নিরাপত্তার জন্য নিয়ে আসতে হয়। কালুরঘাট ব্রিজের কারণে আমরা সেটা পারি না। এ কারণে কালুরঘাট ব্রিজ যদি প্রথম শ্রেণীর ব্রিজ হয় তাহলে এখানে
নিরাপদে নিয়ে আসা যাবে। এদিকে নতুন সেতুর জায়গা পরিদর্শনে এসে বিআইডব্লিউটি এর সাথে সমন্বয় করে সেতু করার কথা জানান রেলমন্ত্রী। নদীর উপরে যখন যে কোনো ব্রিজ হোক, সড়ক হোক কিংবা রেল হোক, এখন যেহেতু বিআইডব্লিউটি এর যে নদীর যে তৎপরতা, নদীর যানবাহন, সেটা কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং আমরা যেখানেই যেটুকু সমন্বয় করা প্রয়োজন সেগুলো আমরা সমন্বয় করছি। বোয়ালখালী ও দক্ষিণ চট্টগ্রামের মানুষের দীর্ঘদিনের দাবিতে কালুঘাটে রেলকাম সড়ক সেতু হতে যাচ্ছে আগামী বছরের শুরুতে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। ক্রেতা বিক্রেতাদের পদচারণায় মুখর ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের পাইকারি মাছ বাজার। ব্যবসায়ীরা বলছেন, নদী, নালা, খাল, বিলে পানি কমতে থাকায় বাজারে মাছের সরবরাহ বেড়েছে। জুয়েলুর রহমানের ক্যামেরায় ব্রাহ্মণবাড়িয়া থেকে উজ্জ্বল চক্রবর্তীর রিপোর্ট। প্রতিদিন ভোরে কিশোরগঞ্জের অষ্টগ্রাম সহ হাওড় অঞ্চলের বিভিন্ন স্থান থেকে নৌকায় মাছ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের পাইকারি বাজারে আসেন জেলেরা। মিলছে রুই, বোয়াল, চিংড়ি, পাবদা সহ দেশীয় নানা প্রজাতির মাছ। ব্যবসায়ীরা বলছেন, হাওড় ও নদীতে পানি কমতে থাকায় বাজারে দেশীয় মাছের সরবরাহ বেড়েছে, ফলে দামও ক্রেতাদের নাগালে রয়েছে। চিংড়ি, পাবদা, গোড়া মাছ সহ বোয়াল, পাবদা, মানে বিভিন্ন কোয়ালিটির মাছ আছে। 2 কেজি ওজনের বোয়াল মনে করেন 500 থেকে 550, 600 টাকার মধ্যে বিক্রি হয়। বোয়াল আর চিংড়ি আপনার বিক্রি হয় ডিমাইস হইলে 750 টাকা, 30 টাকা। এদিকে এসব মাছ কিনতে হবিগঞ্জের লাখাই, মাধবপুর, চুনারুঘাট, ব্রাহ্মণবাড়িয়া, সরাইল, আশুগঞ্জ এবং নরসিংদীর বেলাবো, পলাশ সহ রাজধানীর বিভিন্ন স্থান থেকে ক্রেতা ও পাইকাররা ভিড় করেন এই বাজারে। কম দামে তাজা মাছ পেয়ে খুশি তারা। 600, 550, 700, এনে 20-50 টাকা লাভ বেশি। মানে যদি বাজারে যাইতে যদি দাম ভালো হতো তো বেশি না, তো সস্তা যা। মেদির হাওরের পাড়ের এই বাজারটিতে প্রতিদিন অন্তত 25 লাখ টাকার দেশীয় মাছ বেচাকেনা হয়। আর এই বাজারকে কেন্দ্র করে অন্তত 20,000 লোকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। পুরো ইতালিতে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এই নির্দেশনা অমান্যকারীকে সর্বোচ্চ 1000 ইউরো জরিমানা গুনতে হবে। পাশাপাশি বাংলাদেশ সহ 17টি দেশের নাগরিকদের ইতালি প্রবেশের সুযোগ থাকছে না এখনই। রোম থেকে জুমানা মাহমুদের রিপোর্ট। ইতালিতে নতুন করে করোনা সংক্রমণ বাড়তে থাকায় মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। অমান্যকারীকে 400 থেকে 1000 ইউরো পর্যন্ত দিতে হবে জরিমানা। সর্বত্র মাস্ক ব্যবহারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন নাগরিকরা। আমি সরকারের সিদ্ধান্তের সঙ্গে একমত। করোনা নিয়ন্ত্রণে এর চেয়ে ভালো পদ্ধতি আর কিছু হতে পারে না। সারাদিন মাস্ক পরে থাকা কষ্টসাধ্য, তবে সিদ্ধান্তটি পজিটিভ। এটা ঠিক আছে, এছাড়া বিকল্প কিছু নেই। এদিকে আগামী 31 অক্টোবর জরুরি অবস্থার চলমান মেয়াদ শেষ হবার কথা থাকলেও তা বাড়িয়ে 31 জানুয়ারি পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিপরিষদ। বাংলাদেশে আটকে পড়া ইতালি প্রবাসীদের আরও 1 সপ্তাহ অপেক্ষা করতে হবে পরবর্তী সিদ্ধান্ত জানতে। নতুন অধ্যাদেশ জারি না হলেও মন্ত্রিপরিষদ আগের নিষেধাজ্ঞা 1 সপ্তাহ বাড়িয়েছে। পুরো ইতালিতে মাস্ক বাধ্যতামূলক করায় তা বেশিরভাগ মানুষই ইতিবাচকভাবে দেখছেন। প্রধানমন্ত্রীর দপ্তর পালাৎসো গিজির সামনে থেকে জুমানা মাহমুদ, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নোয়াখালীতে গৃহবধূ নির্যাতনে 10 অভিযুক্তকে গ্রেফতার করল আইন শৃঙ্খলা বাহিনী। 1 যুগ আগে হাইকোর্টের নির্দেশনায় এখনো হয়নি যৌন হয়রানি প্রতিরোধ কমিটি। এখনো অশান্ত রোহিঙ্গা ক্যাম্প, আতঙ্কে ঘর ছাড়া অনেকে। আধিপত্য বিস্তারকে ঘিরে আবারও বড় সংঘাতের শঙ্কা। এবং যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট বিতর্কে করোনা যুদ্ধ, মার্কিন প্রশাসনের ইতিহাসে সবচেয়ে বড় ব্যর্থতা বললেন হ্যারিস। সব সময় সত্যি বলেছেন ট্রাম্প, দাবি পেন্সের। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়ের।